সে সময় অনেক হেলথ রিস্ক তো ডেফিনেটলি থাকে। তার মধ্যে প্রথম ডিহাইড্রেশন, এছাড়া হিট স্ট্রোক এবং অনেক সময় খুব তাপপ্রবাহে এক্সপোজারের জন্য দৈহিক টেম্পারেচার অনেক বেড়ে যায়, সেটাকে আমরা হিট হাইপারপাইরেক্সিয়া বলি। এক্সট্রিম কেসেস আমাদের যদি ব্রেনে পারফিউশন কমে যায় তো সেক্ষেত্রে আমাদের আনকনসাসনেস পর্যন্ত হতে পারে। আর এছাড়া ডেফিনেটলি ইট উইল বি ইরিভার্সেবল, অর্থাৎ আগের জায়গায় ফিরে আসা সম্ভব হবে না, এবং সেক্ষেত্রে মৃত্যুর চান্স অবশ্যই থাকতে পারে। নমস্কার, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দা সহজ পাঠের পর্দায়। মাথার ওপর গনগনে রোদ এবং চাঁদি ফাটা তাপ, সেই গনগনে রোদ এবং চাঁদি ফাটা তাপে রেহাই নেই গোটা বঙ্গের। দক্ষিণে পুরুলিয়া, বাঁকুড়া থেকে উত্তরবঙ্গের মালদা এবং কলকাতা সর্বত্রই মারকাটারি ব্যাটিং করছে রোদ। আর আমরা এই মুহূর্তে সেই রোদের মাঝেই দাঁড়িয়ে রিপোর্টিং করছি, কারণ আপনাদের ভালো থাকার দাওয়াই খুঁজে নিতে আমরা চলে এসেছি শান্তিনিকেতন মেডিকেল কলেজে। আবহাওয়া দপ্তরের তথ্য বলছে বিগত 50 বছরে এপ্রিল মাসের সর্বাধিক তাপমাত্রা এই 2024-এ। গত 1980-র দশকে কলকাতা ছুঁয়েছিল প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা। তারপর 2016তেও প্রায় 41 ছুঁই। গত বছর 2023-এ 40-এ পেরিয়েও তাপমাত্রা ছুঁয়েছিল, কিন্তু এবছর পরিস্থিতি অনেকটাই ভিন্ন। এমন অবস্থায় এই প্রখর তাপ থেকে রেহাই খুঁজে নিতেই আমরা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি। আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতালের মধ্যে রয়েছি এবং আমরা আমাদের মধ্যে একজন বিশিষ্ট চিকিৎসক মহাশয়কে পেয়েছি, যিনি তার নিজের ক্ষেত্রে যথেষ্ট প্রতিভার সঙ্গে এবং যথেষ্ট গুণের সাথে তার দায়িত্ব পালন করে চলেছেন। আমাদের মধ্যে রয়েছেন ডক্টর অয়ন গোস্বামী, যিনি এইখানের অ্যাসোসিয়েট প্রফেসর এবং সেই সঙ্গে একাডেমিক কোঅর্ডিনেটর। নমস্কার, আপনাকে স্বাগত জানাই দা সহজ পাঠের পর্দায়। নমস্কার। আমরা এবছর গরমের সঙ্গে প্রচণ্ড পরিমাণে লড়াই করছি, সবে এপ্রিল মাস। অন্য বছরের তুলনায় এবছরের এপ্রিল মাসের গরমটা কেন আলাদা? হ্যাঁ, অবশ্যই এর পেছনে নিশ্চয়ই জিওগ্রাফিক্যাল কিছু কারণ তো অবশ্যই আছে। গ্লোবাল ওয়ার্মিং বা চারিদিকে এত গাছ কাটা, প্রচুর বিল্ডিংস, সেই সঙ্গে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রাস্তাঘাটে গাড়ি ঘোড়ার সংখ্যা অনেক বেশি। তো ডেফিনেটলি আমরা প্রত্যেকটা সিজনেই আলাদা আলাদা করে বুঝতে পারছি যে আগের বছরের থেকে গরমটা যেন একটু বেশিই লাগছে। তো যাই হোক, সেই জিওগ্রাফিক্যাল কারণ সেগুলো সায়েন্টিস্টরা অনেক বেটার বলতে পারবেন, যারা এই সমস্ত ব্যাপার নিয়ে গবেষণা করেন। তো ডেফিনেটলি এটা তো স্বীকার করতেই হবে যে অন্যান্য বছরের থেকে গরম আস্তে আস্তে বাড়ছে। বিগত 50 বছরে এপ্রিলে এবছর সব থেকে তাপমাত্রা বেশি। এতে কি কোথাও আমরা আশঙ্কা দেখছেন এবং আমাদের স্বাস্থ্যের জন্য বা আমাদের নিজেদের যে শরীরের জন্য কতটা এটা ভয়াবহ পরিস্থিতি? হ্যাঁ, অবশ্যই ভয়াবহ তো বটেই। এর জন্য অনেক প্রিকশন নিতে হয়, পার্টিকুলারলি ডে টাইমসে আমরা যখন বেরোচ্ছি সূর্যের তাপে ডাইরেক্ট, পার্টিকুলারলি 10টা থেকে 2টো বা 10টা থেকে 3টে, এই টাইম ডিউরেশনে আমরা যখন বাইরে বা আউটডোর অ্যাক্টিভিটি করছি সেই সময় অনেক হেলথ রিস্ক তো ডেফিনেটলি থাকে। তার মধ্যে প্রথম ডিহাইড্রেশন, এছাড়া হিট স্ট্রোক এবং অনেক সময় খুব তাপপ্রবাহে এক্সপোজারের জন্য দৈহিক টেম্পারেচার অনেক বেড়ে যায়, সেটাকে আমরা হিট হাইপারপাইরেক্সিয়া বলি। তো এগুলো সবই খুব ইমিডিয়েট, অর্থাৎ দ্রুত ট্রিটমেন্ট করতে হয়, না হলে অনেক ক্ষতির সম্ভাবনা থাকে। এই যে আপনি হিট স্ট্রোকের কথা বললেন বা ডিহাইড্রেশন, এগুলো আমাদেরকে কতটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে বা কতটা বিপজ্জনকভাবে আমাদের সামনে আসতে পারে, বা এর তো লক্ষণ থাকতে পারে? ডেফিনেটলি হিট স্ট্রোক, হিট হাইপারপারেক্সিয়া যে সমস্ত জিনিসগুলো রয়েছে এবং ডিহাইড্রেশন, মেন জিনিস হচ্ছে আমাদের শরীরের যে জলের পরিমাণ, সেই জলের পরিমাণ অনেকটা কমে যায়, এটাকে আমরা এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম বলি। তো এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম অনেকটা কমে যায়, সেক্ষেত্রে আমাদের দৈহিক যে মেটাবলিজম, অর্থাৎ বিপাকীয় কার্যকলাপ, সেগুলো অনেক কমে যায়। প্লাস আমাদের মিন আর্টেরিয়াল প্রেশার কমতে থাকে, পারফিউশন, শরীরে পারফিউশন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পারফিউশন কমতে থাকে, এবং ইন এক্সট্রিম কেসেস আমাদের আনকনসাসনেস পর্যন্ত হতে পারে। তো এটা সবগুলোকেই খুব দ্রুত চিকিৎসার প্রয়োজন আছে। এবং ডেফিনেটলি সবথেকে বড় যেটা ভাববার বিষয় সেটা হচ্ছে ট্রিটমেন্টের আগেও যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রিভেনশন, এই জিনিসগুলো যাতে না হয় সেটার ব্যবস্থা করা। কিন্তু ধরুন আমাদের দৈনন্দিন কাজ আমাদেরকে করতে হবে, আমাদেরকে অফিসে যেতে হবে, যারা চাষে মাঠে কাটে তাদেরকে মাঠে যেতে হবে, যারা স্কুলে যায় যেতে হবে। তো এই সমস্ত ক্ষেত্রে তাদেরকে কি সতর্কতা অবলম্বন করতে হতে পারে? হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে যতটা সম্ভব, যতটা পারা যায়
এই হিট ওয়েভের টাইমে অর্থাৎ 10টা থেকে 3টের মধ্যে আউটডোর অ্যাক্টিভিটি যতটা সম্ভব কমিয়ে আনা। আর আপনি যেটা বললেন যে সবসময় সেটা অ্যাভয়েড করা যায় না, যে আমাদের যে কাজের যে নেচার, পার্টিকুলারলি যারা ফিল্ড অ্যাক্টিভিটি করে, কৃষকদের, হ্যাঁ, বা রাস্তাঘাটে যাদের কাজকর্ম করতে হয় ডিউ টু দেয়ার প্রফেশন, তাদেরকে তো বেরোতেই হবে। তো সেক্ষেত্রে কিছু প্রিকশনস নেওয়ার আছে। তো প্রথম কথা হচ্ছে খুব হালকা এবং লাইট কালারের কটনের জামা কাপড় ইউজ করা, হ্যাঁ, সানগ্লাস ইউজ করা, চোখ মুখ যথাসম্ভব ঢেকে রাখা, সেটাও একটা হালকা এবং লাইট কালারের কাপড়ে মুখ ঢেকে রাখা। আমরা মাস্ক আগেও ইউজ করেছি, মাস্ক অনেক সময় আমরা কোভিডের সময় ইউজ করেছি, তারপরে ধুলোবালি থেকে বাঁচতেও ইউজ করেছি। কিন্তু এক্ষেত্রে একটা নতুন ইউজ বলছি, 3 নম্বর ইউজ, সেটা হচ্ছে হিট ওয়েভ থেকে বাঁচার জন্য। আমাদের নাকের ভেতরে এবং মুখের ভেতরে মিউকাস মেমব্রেন আছে। তো সেই মিউকাস মেমব্রেন এই এক্সট্রিম হিট ওয়েভে ড্রাই হয়ে যায়, খুব শুকিয়ে যায়, এবং এক্সট্রিম কেসে যেটা হতে পারে নাক থেকে ব্লিডিং হতে পারে। ঠিক আছে, তো এগুলো থেকে বাঁচার জন্য আমাদের নেজাল মিউকাস মেমব্রেন বা মুখ যাতে শুকিয়ে না যায়, মুখের মিউকাস মেমব্রেন যাতে শুকিয়ে না যায়, তো সেই জন্য আমাদের কাপড়ে ঢেকে রাখতে হবে। এবং তার থেকেও বড় ইম্পর্টেন্ট হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। আমরা জল ইউজুয়ালি যেটা খাই সেটা হচ্ছে অন ডিমান্ড, আমাদের যখন তেষ্টা পায় তখন খাই, কিন্তু এখানে আমাদের তেষ্টা না পেলেও এভরি আওয়ারলি আমাদের জল খেয়ে যেতে হবে। এই ভরা গরমে আমরা একটু রেহাই পেতে যেন স্বস্তির নিঃশ্বাস খুঁজে পেতে এসির তলায় গিয়ে হাজির হচ্ছি, এটা আমাদের জন্য কতটা বিপজ্জনক বা কতটা ভালো? এসি আজকাল সমস্ত অফিস এনভায়রনমেন্টেই থাকে। তো অত্যধিক এসি ইউজ করা এবং এনার্জি রিলেটেড যে ব্যাপারটা আছে সেটা অন্য প্রশ্ন, বা সেটা বলার মতো এক্সপার্টাইজ হয়তো আমার নেই। আমি স্বাস্থ্যের ব্যাপারটাতেই ফোকাস করছি। তো আমরা দৈনন্দিন জীবনে আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টে আমরা এসি ইউজ করি, এতে কোনো সন্দেহ নেই। তো মোটামুটি এতে আমাদের ওয়ার্ক এফিসিয়েন্সি বা আমাদের প্রোডাক্টিভিটি অনেকটাই বাড়ায়, বিকজ আমাদের মেটাবলিজম কন্ট্রোল থাকে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই এসি এনভায়রনমেন্ট থেকে বারবার বাইরে যাওয়া এবং ভেতরে আসা, পার্টিকুলারলি যারা ফ্যাক্টরি ওয়ার্কার, যারা ফ্যাক্টরিতে কাজ করেন, তাদের অনেক সময় খুব হাই হিট এনভায়রনমেন্টে কাজ করতে হয়, যেমন কোনো স্টিল প্ল্যান্ট বা এই সমস্ত জায়গায়। তো সেখানে এবং পার্টিকুলারলি যারা খুব চিল্ড এসি এনভায়রনমেন্টে কাজ করছেন, তো তাদের জন্য একটা জিনিস খুবই প্রয়োজন, সেটা হচ্ছে অ্যাক্লিমেটাইজেশন। আমি খুব হাই টেম্পারেচার থেকে খুব লো টেম্পারেচারে আসতে পারবো না, অথবা খুব লো টেম্পারেচারে যেখানে আমি কাজ করছি সেখান থেকে খুব হাই টেম্পারেচারে যেতে পারবো না। তো এই জন্য ফ্যাক্টরিগুলোতে যেরকম অ্যারেঞ্জমেন্ট থাকে, যারা খুব হাই হিট এনভায়রনমেন্টে কাজ করছে তারা প্রথমে একটা মডারেট টেম্পারেচার রুমে আসেন, তারপরে সেই মডারেট টেম্পারেচার রুমে কিছুক্ষণ থাকার পর তারপরে তারা এসির মধ্যে প্রবেশ করেন। ঠিক একই রকমভাবে আমি যখন খুব টেম্পারেচার কম এসি রুমে কাজ করছি, তো সেই সময় হঠাৎ যদি আমাকে বাইরে বেরোতে হয়, তখন আমাকে সে ফর এক্সাম্পল আমি মোটামুটি 22-23 ডিগ্রি টেম্পারেচার আছে এরকম একটা জায়গায় কাজ করছি। তো সেখানে অনেকক্ষণ কাজ করার পর সাডেনলি আমি বাইরে এক্সপোজড হচ্ছি, যেখানে আমার টেম্পারেচার 40-43 ডিগ্রি টেম্পারেচার। তো সেক্ষেত্রে আমার প্রথমে প্রয়োজন হচ্ছে একটা মডারেট টেম্পারেচার, একটা 30-32 ডিগ্রি টেম্পারেচার এরকম একটা রুমে যাওয়া। তারপর সেখানে কিছুক্ষণ টাইম পাস করার পর, 10-15 মিনিট কিছুক্ষণ টাইম পাস করার পর, যেটাকে আমরা অ্যাক্লিমেটাইজেশন বলছি, সেইটা হওয়ার পর তারপরে আমি বাইরে যাব। এই জিনিসটা একটু মেনটেন করা উচিত বলে আমার মনে হয়। আমরা বাইরে কাজে বেরিয়ে যাচ্ছি, আমরা বুঝতে পারছি না আমাদের শরীর ভেতরে ভেতরে ভেঙে আসছে বা কোনো বিপদের সম্মুখীন হচ্ছে, যেমন আপনি হিট স্ট্রোকের কথা বললেন, ডিহাইড্রেশনের কথা বললেন, এক্ষেত্রে লক্ষণগুলো কি কি হতে পারে? তো প্রথম তো এটা শুরু হতে পারে মুখ শুকিয়ে যাচ্ছে, অর্থাৎ প্রচণ্ড থার্স্টি লাগছে, তো এটা থেকে শুরু হতে পারে। তারপরে হঠাৎ এরকম হতে পারে যে শরীরে ঘাম হচ্ছে না একেবারেই। তারপর এগুলো বডির অনেক কন্ট্রোল মেকানিজম আছে, সেগুলো দিয়ে আমরা মানে ওয়াটার রেস্টোর করার চেষ্টা করা হয়, বা ইউরিন ভলিউম কমে যেতে পারে। এবং আলটিমেটলি যেটা বললাম যে শরীরে জল খুব বেশি মাত্রায় কমে গেলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের পারফিউশন কমে যায়, এবং ইন এক্সট্রিম কেসেস আমাদের যদি ব্রেনে পারফিউশন কমে যায়, তো সেক্ষেত্রে আমাদের আনকনসাসনেস পর্যন্ত হতে পারে। আর এছাড়া আরও একটা জিনিস ঘটে, সেটা হচ্ছে বাইরের যে এক্সট্রিম টেম্পারেচার, এই এক্সট্রিম টেম্পারেচারের জন্য আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে যে টেম্পারেচার রেগুলেশন সিস্টেম থাকে, যেটা আমাদের বডির টেম্পারেচার কন্ট্রোল করে, সেই টেম্পারেচার রেগুলেটরি সিস্টেম অনেক সময় রিসেট হয়ে যায়, এবং সেক্ষেত্রে আমাদের শরীরের তাপমাত্রা খুব বেড়ে যায় এবং বডি সেটাকে কন্ট্রোল করতে পারে না, সেটাকেই আমরা হিট হাইপারপাইরেক্সিয়া বলি।
সানস্ট্রোকে যদি আক্রান্ত হয় বা হিটস্ট্রোকে যদি আক্রান্ত হয় তাহলে প্রাথমিক চিকিৎসাটা কি হতে পারে? হ্যাঁ, সর্বপ্রথম চিকিৎসা যেটা সেটা হচ্ছে পেশেন্ট যদি কনসাস থাকে তাহলে একরকম ব্যাপার, এবং পেশেন্ট যদি আনকনসাস থাকে তাহলে একরকম ব্যাপার। তো যাই হোক, পেশেন্ট কনসাস থাকুক বা আনকনসাস থাকুক, সর্বপ্রথম যেটা সাধারণ মানুষ হিসেবে যেটা করা উচিত সেটা হচ্ছে পেশেন্টকে একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে এবং কোল্ড অ্যান্ড কাম রুমে নিয়ে আসা। ঠিক আছে, খুব গরমের এনভায়রনমেন্ট থেকে পেশেন্টকে যাতে একটা ঠান্ডা ঘরে নিয়ে আসা যায়, সেটা ডেফিনেটলি খুব ঠান্ডা হবে না, একটা নর্মাল টেম্পারেচারের ঘরে নিয়ে আসা যায়। তো সেইটার ব্যবস্থা করা, এবং পেশেন্ট যদি কনসাস থাকে ডেফিনেটলি ফ্লুইড রিপ্লেসমেন্ট। এর থেকে বড় চিকিৎসা বোধহয় আর কিছু হয় না, বিকজ সবটা হচ্ছে ফ্লুইড ডেফিসিট, অর্থাৎ বডির ফ্লুইড ভলিউম কমে গেছে, এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম কমে গেছে। তো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সেই ফ্লুইড ভলিউমটা কারেক্ট করতে হবে। তো ইনিশিয়াল অ্যাসেসমেন্ট যেটা বললাম, যে পেশেন্টের স্কিন দেখে এবং পেশেন্টের জিভ দেখে খুব সহজে আমরা অ্যাসেস করতে পারি যে পেশেন্টের ডিহাইড্রেশন কতটা রয়েছে। তো জিভ যদি শুকনো থাকে, স্কিন শুকনো থাকে, কোনো সোয়েটিং হচ্ছে না, এরকম কন্ডিশন থাকে, এবং পেশেন্ট যদি মুখে ফিড করতে পারেন, মুখে খেতে পারেন, পেশেন্ট যদি মুখে খেতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে ওআরএস দিয়ে চিকিৎসা করা উচিত। তাহলে 1 নম্বর হচ্ছে আমরা পেশেন্টকে কন্ট্রোলড কাম এনভায়রনমেন্টে নিয়ে আসবো, একটা কোল্ড রুমে নিয়ে আসবো। তারপরে সেকেন্ড স্টেপ হচ্ছে পেশেন্টের ফ্লুইড ভলিউম রিপ্লেসমেন্ট, অর্থাৎ পেশেন্টকে মুখে কিছু ফ্লুইড দিতে হবে, এবং বেস্ট ফ্লুইড ইজ অলওয়েজ ওআরএস। অন্যান্য ফ্লুইডের থেকে প্লেন জল বা ফলের রস টস এসব দেওয়ার আগে সর্বপ্রথম আমাদের দরকার ওআরএস। তবে ওআরএস না থাকলে অন্য জিনিসগুলো ব্যবহার করা যেতে পারে। হাতের কাছে আমাদের ইমিডিয়েটলি ওআরএস পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে তো আমরা ডেফিনেটলি চুপ করে থাকবো না, সেক্ষেত্রে অন্যান্য ফ্লুইডগুলো ব্যবহার করতে হবে। তবে ফ্লুইড অফ চয়েস ইজ অলওয়েজ ওআরএস। আর এর থেকেও যদি বেশি সমস্যা হয়, যেমন পেশেন্ট আনকনসাস থাকে, তাহলে পেশেন্টকে জোর করে জল খাওয়াতে বা ওআরএস খাওয়াতে যাবেন না, সেক্ষেত্রে অন্য প্রবলেম হতে পারে, পেশেন্টের শ্বাসনালীতে জল বা ফ্লুইড চলে যেতে পারে, সেক্ষেত্রে অ্যাসপিরেট করতে পারে, সেক্ষেত্রে অন্যরকম বিপদের ঝুঁকি থাকে। তো সেটা না করে আপনারা ইমিডিয়েটলি কোনো হেলথ কেয়ার ফেসিলিটিতে, কোনো হসপিটালে নিয়ে আসুন। সেক্ষেত্রে পেশেন্ট না খেতে পারলে পেশেন্টকে ইন্ট্রাভেনাস ফ্লুইড রিপ্লেসমেন্ট দিতে হয়, অর্থাৎ নর্মাল স্যালাইন বা রিঙ্গাল ল্যাকটেট এরকম ধরনের কোনো ফ্লুইড দিতে হয়। ধরুন নতুন প্রজন্ম আমরা যারা, আমাদের কাছে গরম মানে একটা যেন আইসক্রিম কিংবা কোল্ড ড্রিঙ্কসের একটা সময় চলে এলো, মানে এটা শরীরের জন্য কতটা ক্ষতিকর, বা এর বদলে অন্য কি খাওয়া যেতে পারে? এগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে। এইরকম এক্সট্রিম হিট ওয়েভের সময় হাই সুগার কন্টেন্ট যে সমস্ত বেভারেজগুলো রয়েছে, কোল্ড ড্রিঙ্কস এবং আইসক্রিমও, এগুলো যথাসম্ভব অ্যাভয়েড করতে হবে। তার বদলে আমি যেগুলো বললাম, যেমন লেবুর জল, নুন চিনির জল, হ্যাঁ, ডাবের জল, ফলের রস, অথবা প্লেন ওয়াটার, এগুলো খুব যেগুলো একদম মৌসুমী, একদম প্রাকৃতিক জিনিস, একদম এগুলো খেতে হবে, যাতে শরীরে জলের মাত্রা, অর্থাৎ আমাদের যে এক্সট্রা সেলুলার ফ্লুইড ভলিউম যে কথাটা আমি ইউজ করলাম, সেই ভলিউমটা আমরা যাতে মেনটেন করতে পারি। বাড়িতে আমাদের মা বাবারা রয়েছেন, তারা বয়সজনিত কারণে রোগের মধ্যে থাকতে পারেন বা নাও থাকতে পারেন। তো এই বয়স্ক মানুষদের জন্য আমাদের কি ধরনের দৈনন্দিন রুটিন বা কি ধরনের দৈনন্দিন নিয়ম নিলে তারা সুস্থ থাকবেন? তাদের যদি অলরেডি কিছু রোগ আগে থেকেই থেকে থাকে, যেমন হাই ব্লাড প্রেশার বা সুগার, এগুলো যদি থেকে থাকে, তাহলে তার জন্য যে স্পেসিফিক ডায়েট আছে, সুগারের জন্য যে স্পেসিফিক ডায়েট আছে, ডায়াবেটিক ডায়েট বলি আমরা, বা হাই ব্লাড প্রেশার থাকলে লো সল্ট ডায়েট যেটা আমরা বলি, সেগুলো মেনটেন করতে হবে। অথবা কারোর যদি কিডনি ডিজিজ থাকে, তাহলে রেনাল ডায়েট, স্পেসিফিক কিডনির জন্য কিছু ডায়েট, সেগুলো আমরা ইউজ করব। আবার কিডনি রোগীদের অনেক সময় ফ্লুইড রেস্ট্রিকশন থাকে, তাদেরকে আমরা যাতে সারাদিনে কতটা জল খাবে সেটা আমরা মেপে দিই, তার বেশি জল খাওয়া যায় না। ঠিক আছে, তো সেগুলো তো আলাদা, সেগুলো নর্মাল যে হেলদি ইন্ডিভিজুয়াল তাদের থেকে আলাদা করে যদি স্পেসিফিক কিছু ডায়েটারি অ্যাডভাইস থাকে, সেটা সেই রোগের জন্য অবশ্যই মেনে চলতে হবে। বলবো যে এই সময় বাচ্চারা স্কুলে যাওয়া আসা ডেফিনেটলি করছে, তো সেক্ষেত্রে বাচ্চাদেরকে বলুন, বা বাচ্চাদের সঙ্গে জলের বোতল অবশ্যই থাকবে, এবং বাচ্চাদেরকে বারবার বলা যাতে টাইমে টাইমে তারা জল খায়, তেষ্টা না পেলেও জল খায়, এবং একটু মনিটর করা পারলে আমরা জিভ দেখে খুব সহজেই বুঝতে পারি যে কতটা ডিহাইড্রেশনের মধ্যে রয়েছে। জিভ সবসময় ভিজে ভিজে থাকবে, শুকিয়ে যাবে না, বা স্কিন খুব ড্রাই হয়ে যাবে না, নর্মাল সোয়েটিং হবে। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসগুলো একটু মনিটর করা, সেগুলো মা বাবারা ডেফিনেটলি বুঝতে পারবেন। এটা খুব কঠিন কাজ নয়, আমরা জিভ দেখে, স্কিন দেখে খুব সহজেই বুঝতে পারি যে কোনো ডিহাইড্রেশন আছে কিনা। বাইরে প্রখর দাবদাহ, যেটাকে আমরা লু বলে থাকি, ভীষণভাবে বাড়ছে উত্তরোত্তর, এবং আগামী দিনে কয়েক সপ্তাহে হয়তো আরো বাড়তে পারে।
তো সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ পর্যায়ে ঝুঁকি কি হতে পারে? এই ভরা গরমে মৃত্যুর কোনো আশঙ্কা থাকতে পারে কি? উম, মৃত্যুর কোনো আশঙ্কা বা অ্যাজ সাচ যদি কোনো প্রোটেকশন নেওয়া হয় এবং যদি কিছু সিমটমস অ্যাপিয়ার করে হিট স্ট্রোক বা হিট হাইপারপাইরেক্সিয়া, সেগুলো যদি আমরা পেশেন্টকে দ্রুত ট্রিটমেন্ট করতে পারি সেক্ষেত্রে মৃত্যুর কোনো আশঙ্কা ইউজুয়ালি থাকে না। তবে ইন সিভিয়ার কেসেস যদি পেশেন্ট আনঅ্যাটেন্ডেড থাকে, ডিহাইড্রেশন, কেউ দেখলো না, হয়তো পেশেন্টকে অ্যাটেন্ড করলো না, কোথাও সে পড়ে গেল, তো সেক্ষেত্রে ডেফিনেটলি ইট উইল বি ইরিভার্সেবল, অর্থাৎ আগের জায়গায় ফিরে আসা সম্ভব হবে না, এবং সেক্ষেত্রে মৃত্যুর চান্স অবশ্যই থাকতে পারে। আমরা এই বাইরে যে গরম, তীব্র দাবদাহ, সেখান থেকে রেহাই পাওয়ার অনেকগুলো নিদান বা কি কি সর্বোচ্চ পর্যায়ে মৃত্যু হতে পারে কিনা, অর্থাৎ একদম এই গরমের মধ্যে আপনারা যারা কাজ করছেন বা যারা নিয়মিত বাইরে বেরোচ্ছেন তাদের জন্য যে বার্তা বা যে কথাগুলো বললেন আমাদের ডাক্তারবাবু, সেগুলো যদি মেনে চলেন তাহলে খুব একটা আশঙ্কার নয়। কারণ নিয়মিত আমাদের সচেতনতা যদি থাকে তাহলে আমরা এই গরমকে আমরা সুন্দরভাবেই পেরিয়ে যেতে পারবো, এমনটাই আমাদের ডাক্তারবাবু বললেন। এবং ওনাকে এতটা সময় সহজ পাঠের পর্দায় দেওয়ার জন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশা করব আগামী দিনে এভাবেই আমাদের পাশে থাকবেন, মানুষকে সেবা দেবেন। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।